I've served in Congress now for over 6 years and on the Armed Services and Foreign Affairs committees. Regime change wars and regime change efforts in other countries like Venezuela and Iran that make it impossible for Kim Jong-un to believe them when they tell him, don't worry, get rid of your nuclear weapons. We're not going to come after you. So how would you handle it differently? They're undermining their own credibility and the ability by changing our policies. This is not something that can happen overnight, but it begins with ending our regime change wars in other countries, ending our regime change efforts as we are seeing in these countries like Venezuela and Iran, so that when we negotiate with North Korea, with Kim Jong-un, and we tell him that we will not come after you, we will not seek to topple your regime if you get rid of your nuclear weapons, understanding that this is why North Korea has nuclear weapons, as the only deterrent against regime change, then we begin to have that credibility to be able to have that agreement to achieve that objective of denuclearization. What an exciting time to be alive. Here now, newly nominated Director of National Intelligence, Tulsi Gabbard. ভদ্রমহিলার নাম হচ্ছে টুলসি গ্যাবার্ড। এই ভিডিওটা আমি 2019 সালে ফেসবুকে শেয়ার করছি। 2020 নির্বাচনের আগে যখন এই ভদ্রমহিলা ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে লড়তেছিলেন, ভালো করতে পারেন নাই, প্রাইমারিতে পরে ড্রপ আউট করেন নির্বাচন থেকে, কিন্তু উনি তারপর থেকে বেশ আলোচনায় আছেন এখন পর্যন্ত। কেন, কী কারণে আলোচিত আছে সেগুলো আলোচনা করব। তবে এখন এই মুহূর্তে উনি আলোচিত যেই কারণে, সেটা হচ্ছে উনি ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে কি হিসেবে, ওয়েট এ সেকেন্ড, ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে উনি হচ্ছে এখানে নিয়োগ পাইছেন। তো একটু আগে আমি বললাম যে উনি ডেমোক্রেটিক প্রেসিডেন্টের পদের জন্য লড়ছেন, আর উনি এখন ট্রাম্পের ক্যাবিনেটে হচ্ছে স্থান পাইছেন। লাইক হোয়াট ইজ গোয়িং অন, এটাই হচ্ছে ফান, হোয়াট ইজ গোয়িং অন, সেটা আমরা আলোচনা এবং ব্যাখ্যা করব। এবং আরেকটা হইতেছে যে RFK জুনিয়র, ববি জুনিয়র, যে তাকে হইতেছে সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা একটু টাচ করব। তো আমি আসলে একটা স্ট্যাটাস দেওয়ার কথা ভাবতেছিলাম ফেসবুকে এই দুজনের পিক নিয়ে, এবং একটা ছোট করে আজকে সকালেও তো একটা লাইভ করছি 2 ঘন্টা, সুতরাং আরেকটা এপিসোড করার কোনো ইচ্ছা, আগ্রহ, ধৈর্য, মানসিক অবস্থা কোনোটাই নাই। তো তারপরে আলোচনাটা করতে সেই কারণে ফেসবুকে ঢুকেই মেজাজটা গেল গরম হয়ে একটা পোস্ট দেখে, কে এই তুলসি গ্যাবার্ড। এখন এই পোস্ট এত বড় এক লেখা লিখছেন, এর পুরোটা পড়বো না, কারণ এই বিএসগুলো পড়া হইতেছে সময় নষ্ট, কিন্তু আবার পড়াই কারণে দরকার যে লাইন ধরে ধরে বিএসগুলো আলোচনা করলে তখন আপনারা তাহলে মানে জিনিসটা অবভিয়াস হইতো আর কি, এভিডেন্ট হইতো যে মানুষ কেমনে করে বুলশিট ছড়ায়। দেখতেছেন যে কে এই তুলসি গ্যাবার্ড। এই হচ্ছে গেরুয়া রাজনীতির উদ্দেশ্যে কি জানি বাংলাদেশের ইসকন, এই এক ইসকন, সেই তো ইসকনকে সাপোর্ট করে, এই করে সেই করে, এই এক ইসকনের শোধনে দাঁড়ানো যাচ্ছে না। বাংলাদেশের অনলাইনের গুজব বাহিনীর এখন 1 নাম্বার কথা হচ্ছে ইসকন। এদের এটা তো জানেনি, যারা হইতেছে টাইপের লোক, ফান্ডামেন্টালিস্ট টাইপের, তাদের সেটা ফান্ডামেন্টালিস্ট শুধুমাত্র ধর্মীয় ফান্ডামেন্টালিস্ট মিন করতেছি না, ন্যাশনালিস্ট, জিঙ্গুইস্ট, ফান্ডামেন্টালিস্ট যেগুলো আছে, যেমন চেতনাবাদ, সবার একটা শত্রু লাগে। যেমন বাঙালি চেতনাবাদরা বানাইছে পাকিস্তান একটা শত্রু, জামাত শত্রু, ছাগু শত্রু একটা বানাই নিছে, সেটা নিয়ে লাফালাফি করে। আর ডানপন্থী যেগুলো, এগুলো ইদানিকাল একটা বানাইছে ইসকন, সারাটা দিন সব কিছুর মধ্যে ইসকন, এবং এগুলো নিয়ে হইতেছে চুলকানি খাওয়ানি, মানে একটা শত্রু লাগে এদের হইতেছে, এটা নাহলে শান্তিতে থাকতে পারে না, একটা আর কিছু না হলে একটা কাল্পনিক শত্রু বানায় নেয়। এই ইসকন 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 নিয়ে এমন একটা করতেছে, দেখেন আপনারা অনলাইনে গুজব করে বেড়াচ্ছে। এই ভদ্রলোক এসে কি গেরুয়া বাহিনীর সাথে লিঙ্ক হুইজা ইসকন মিসকন ঢুকাই দিচ্ছে তুলসি গ্যাবার্ডের মধ্যে। সুতরাং এই তুলসি গ্যাবার্ড হইতেছে এখন ভারতের এবং বাংলাদেশের শত্রু, এবং তাকে ইন্টেলিজেন্স বাবা কোত্থেকে যে এরা থিওরিগুলো মাইরা দেয়। আমরা শুরুতে কি শুনলাম, তুলসি গ্যাবার্ড যে কারণে আলোচিত, এবং যে একটা বললাম আপনাকে যে সে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ফাইট করছে, তাকে ট্রাম্প, রিপাবলিকান পার্টির ট্রাম্প হইতেছে ক্যাবিনেট নিচ্ছে। হাউ ডিড উই গেট হিয়ার? এটা তো আপনাকে এগুলো না জানলে তো আপনার বুলশিটার এগুলো দিয়ে আপনার মাথা মধ্যে যাবে ঘোলা হয়ে। তুলসি গ্যাবার্ডকে বলা হয় অ্যান্টি ওয়ার ক্যান্ডিডেট। তুলসি গ্যাবার্ড হচ্ছে আপনার, এখন তো 2টা মিডিয়া আমেরিকাতে, সোনার বাংলা না, সোনার বাংলা এটা সবসময় আপনাদেরকে বলছি, সোনার বাংলা হয়েছে একটা বিশ্বের মধ্যে একটা অপার বিষয়। সোনার বাংলায় ফেসবুক, ইউটিউব, মিডিয়া সব হইতেছে সরকারের তেলবাজি করে। আমেরিকাতে তো আর এই অবস্থা না। সো আমেরিকাতে এখন মেইন স্ট্রিম মিডিয়া বা লেগেসি মিডিয়া যেটাকে বলে, লেগেসি মিডিয়া এবং অনলাইন মিডিয়া যেটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, লেগেসি মিডিয়া আর ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার মধ্যে যে বিশাল ক্ল্যাশ চলতেছে, এটা আপনারা যারা না জানেন আপনাদের পক্ষে এটা বোঝাই সম্ভব না। যেই কারণে এবার ট্রাম্প, আপনারা দেখছেন এগুলো, এখন আমি এত আলোচনা ডিটেলস করি নাই, মানে করলে তো কত বেশি আলোচনা করার আছে। ট্রাম্প এবার ইলেকশনে যেভাবে জিতছে, সে প্রচুর পরিমাণ ইয়াং ভোটারদের ভোট পাইছে, যেটা অতীতে সে কখনো পায় নাই। অতীতের
ডেমোক্রেটিক পার্টি বেশি ইয়াং ভোটারদের ভোট পায় কেন? কারণ ডেমোক্রেটিক পার্টি সারাদিন ভার্চু সিগন্যালিং, তারপর লিবারাল এগুলো ওকগিরি মারায়, তো আর ইয়াং পোলাপানেরাও হইতেছে এসব ওকগিরি মানে বাই করে, সো এরা হইতেছে, এবং যারা একটু বয়স্ক এরা হইতেছে রিপাবলিকান, এটা জানেন হয়তো আপনারা। ট্রাম্প হইতেছে এবার একটা স্ট্র্যাটেজি ছিল, সে পডকাস্টারদের ইয়েতে গেছে, প্রচুর পডকাস্টে, যে জো রোগানের পডকাস্ট নিয়ে আমি অনেকগুলো আলোচনা করছি, তারপর লেক্স ফ্রেডম্যান থেকে শুরু করে আরও অনেকগুলো পডকাস্টার যারা তাদের পডকাস্টে, এবং এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে যে এই কারণে সে ট্রাম্প এই পরিমাণে ইয়াং ভোট পাইছে এবং কামালা হ্যারিস যায় নাই সেগুলোতে, এবং জো রোগানটাকে ইনভাইট করছে, যে জো রোগান বলছে যে আমি জেডি ভ্যান্স, ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট পিক ছিল, যে আমি ট্রাম্পকে ডাকছি, জেডি ভ্যান্সকে ডাকছি, কামালা হ্যারিসকে ডাকছে। কামালা হ্যারিসের রেসপন্স শুনেন, ট্রাম্প হইতেছে কামালা হ্যারিসের চেয়ে কত বেশি জনপ্রিয়, পজিটিভ নেগেটিভ যাই হোক, জনপ্রিয় তো বটেই। সেই ট্রাম্পের একটা র্যালি ছিল যেদিন জো রোগানের সাথে পডকাস্ট ছিল, সেই র্যালিতে মিশিগান, আর জো রোগান হইতেছে থাকে টেক্সাস, সো টেক্সাস থেকে এই পডকাস্ট শেষ করে ট্রাম্প ফ্লাই করে মিশিগানে যাবে, সেখানে গিয়ে একটা ক্যাম্পেইনে যোগ দিবে। ট্রাম্প একটা প্রেসিডেন্ট, ইউএসের সাবেক প্রেসিডেন্ট, এবং এবারও প্রেসিডেন্ট হইতে যাচ্ছে সবাই জানে। সেই ট্রাম্প জো রোগানের পডকাস্টে আসার জন্য টেক্সাস উড়ে আসছে, এসে জো রোগানের সাথে 3 ঘন্টা পডকাস্ট করছে, যেটা 3 ঘন্টা হওয়ার কথা ছিল না। এবং ট্রাম্প বলছে যে হ্যাঁ আমি এনজয় করতেছি, সমস্যা নাই, করি, বারবার করে চেকও করতেছিল যে আমার মিশিগানে ক্যাম্পেইন নিয়ে দেরি হয়ে যাচ্ছে কিনা। সেই পডকাস্ট করে সে উড়ে আবার মিশিগান গেছে ট্রাম্প, বোঝেন, একটা প্রেসিডেন্ট, সে আমেরিকার সাবেক একটা পডকাস্টার এখানে আসার জন্যে। আর কামালা হ্যারিসকে যখন ইয়ে করছে, কামালা হ্যারিস বলতেছে যে না আমি যেতে পারবো না, তুমি তোমার টিম নিয়ে আসো, এবং আমি হাইস্ট 45 মিনিটস তোমাকে কথা বলবো, এর বেশি কথা বলবো না। সো বুঝতেছি না এই ডেমোক্রেটিক এগুলোর তো আলোচনা করছি কী কারণে এগুলো ভরাডুবি হয়েছে। আচ্ছা যা হোক, তো আচ্ছা যেটা বলছিলাম, এই যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার, লেগেসি মিডিয়ার যে ফাইট আমেরিকার মধ্যে, আলোচনা তো অন্যদিকে চলে যাচ্ছে, এটা আসলে ডিপ ডাইভ সেশন করা উচিত। তো এই লেগেসি মিডিয়াকে ধুয়ে দিছে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, ধসাই দিছে ইন্ডিপেন্ডেন্ট ফেসবুক আর ইউটিউবাররা মিলে, যেটা সোনার বাংলা হওয়া সম্ভব না। সোনার বাংলা দেখেন না, আমাদের পাত্তা নাই, সোনার বাংলার পুরো কালচারটাই ফাকড আপ কালচার। এরা এমন একটা ন্যারেটিভ, এমন একটা জগৎ বানাইছে, এরা বলবে যে আপনি বেয়াদব, আপনি সুন্দর করে কথা বলেন না, আপনি করেন এইগুলো। তো আমেরিকাতে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, ফেসবুক আর ইউটিউবাররা মিলে পুরো লেগেসি মিডিয়াকে ধ্বংস করে দিছে। মানে মিডিয়াগুলো আর কি, পুরো প্রেসিডেন্ট থেকে ট্রাম্পকে নির্বাচিত করার থেকে শুরু করে সকল কিছু এখন হইতেছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সব দেশের। এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার এই চাপে পড়ে সবাই ইয়াং ছেলেপেলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতে যারা রাজনৈতিক আলোচনা করে, এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতে এরা সবাই কিন্তু সবাই আলোচনা করে, মানে ইন্ডিপেন্ডেন্ট যেটা বলে, মানে এখানে আসে একটা টার্ম যে ডেমোক্রেট, রিপাবলিকান, ইন্ডিপেন্ডেন্ট মানে যাদের কোনো দল নাই, দল কারা টাইপের না, যাদের কোনো। একটা মজার ব্যাপার যেটা সবসময় বলি, আমার হতাশা প্রকাশ করি, বাংলাদেশের স্ফিয়ারে যারা রাজনীতি নিয়ে আলোচনা করে, give me one name, show me one person, individual, যে দলকানা না। এই যে ধরেন আমি একটা ব্যালেন্স আলোচনা করি, অদ্ভুত লাগে আমার কাছে একটা ব্যাপার, এরকম একটা লোক নাই অনলাইনে। হাউ কাম একটা দেশ 160 মিলিয়ন মানুষের দেশ, আসলে 400 মিলিয়ন মানুষ, যা হোক 160-180 মিলিয়ন মানুষের দেশ, আমেরিকার অর্ধেক জনসংখ্যা যেই দেশে, সেই দেশে একটা লোক অনলাইনে নাই যে ব্যালেন্সড আলোচনা করে, দলকানামি করে না। এটা হাউ কাম? ইট বগলস মাই ফ্রিকিং মাইন্ড। আমেরিকাতে অনলাইনে ইন্ডিপেন্ডেন্ট যারা আলাপ আলোচনা করে, রাজনীতি বিশ্লেষণ করে, এরা লেগেসি মিডিয়াকে ধসাই দিচ্ছে। মানুষ সমান এখন খালি তাদেরকে শুনে। কি বললাম, আপনার ট্রাম্প খালি ঘুরে ঘুরে অনলাইনে ইন্টারভিউ দিয়ে বেড়াইছে এই নির্বাচনের ব্যস্ততার মধ্যে, কারণ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এরা, এদের গ্রহণযোগ্যতা বেশি। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার চাপে পড়ে CNN $300 মিলিয়ন খরচ করে CNN তাদের একটা ইউটিউব চ্যানেল খুলছে। এই মানে চলতে পারতেছে না, এরা পোষাইতেছে না, এরাও আসছে ইউটিউবে এসে পুরা সুপার ফ্লপ। মানুষ এগুলো শোনেই না। $300 মিলিয়ন দিয়ে করার মনে হয় কয়েক মাসের মধ্যে ওরা বন্ধ করে দিচ্ছে ওই চ্যানেল। আবার $300 মিলিয়ন জলে, কারণ এরা সুবিধা করতে পারতেছে না, মানুষজন খাচ্ছে না অনলাইনে, কারণ মানুষজন এদেরকে এখন শোনেই না এখন। এবং অনলাইন ভর্তি এখন আমেরিকাতে যারা রাজনীতি বিশ্লেষক সব ইন্ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট বলতেছি যারা দলকানা না, নিরপেক্ষ আলাপ আলোচনা করে। এটা বলতেছি যে এই লেগেসি মিডিয়াতে এই টুলসি গ্যাবার্ড, এই যে ইন্ডিপেন্ডেন্টরা যারা হইতেছে, আর একটা কি বলে জানি, প্রগ্রেসিভ ইন্ডিপেন্ডেন্ট, যারা প্রগ্রেসিভ, যারা এসব দলবাজির মধ্যে নাই, এবং যারা সাধারণ মানুষের পক্ষে কথা বলে এবং নিরপেক্ষ অবস্থান যাদের, রাইট কথাটা বেসিক্যালি বলে, এদেরকে বলে প্রগ্রেসিভ বা ইন্ডিপেন্ডেন্ট। তো যত প্রগ্রেসিভ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আছে সবগুলোতে তুলসি গ্যাবার্ড এই গত 4 বছর খালি হেঁটে হেঁটে টকশো করে বেড়ানো, ইন্টারভিউ দেওয়া থেকে, মানে এটাই ছিল ওর গ্রুপ, ওর ফ্রেন্ড জোন আর কি বেসিক্যালি। আর সে অনেকটা পাড়ায়া ছিল লেগেসি মিডিয়াতে, রিপাবলিকান ডেমোক্রেট সবার কাছে, কারণ সে তো ডেমোক্রেট, সুতরাং রিপাবলিকানরা অবশ্যই দেখতে পারতো না। রিপাবলিকানরা শুরুতে আমরা যে এই ইন্টারভিউটা আমি একটু দেখাইলাম, তখন কিন্তু সে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট ছিল, এবং আপনারা দেখছেন যে অ্যাঙ্কর যে সে চ্যালেঞ্জের সুরে কথা বলতেছে, কারণ সে রিপাবলিকান আর সে ডেমোক্রেট। আবার সেখান থেকে এখন টুলসি গ্যাবার্ড এখন আবার হয়ে গেছে রিপাবলিকান পার্টিতে, এখন ডেমোক্রেট ওকে দেখতেই পারে না। ডেমোক্রেটের গত 3-4 বছর ধরে ওকে দেখতে পারে না, কেন? কারণ সে ওই শুরুতে দেখলেন তো কী কারণে, সে অ্যান্টাই ওয়ার কথাবার্তা বলে। সো অ্যান্টাই ওয়ার এখন ডেমোক্রেটিক পার্টি হয়ে গেছে, বরং যুদ্ধবাজ পার্টি। তুলসি গ্যাবার্ডের অবস্থানটা হচ্ছে সে 100% ইন্ডিপেন্ডেন্ট, প্রগ্রেসিভ,
তার কথাবার্তা, সে চিন্তা করেন এই কথা কোনো একটা আমেরিকান পলিটিশিয়ান বলার কথা কল্পনা করা যায়, স্পেশালি যে প্রেসিডেন্সিয়াল পদে ক্যান্ডিডেট লড়াই করতেছে, যে নর্থ কোরিয়া বানাচ্ছে, কি বলে আপনার নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছে, এটা তো নর্থ কোরিয়ার দোষ না। ইরান, নর্থ কোরিয়া এরা নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছে, ওদেরকে দোষ দেওয়া যায় না। আমরা তাদের সাথে গিয়ে মাস্তানি করি, খবরদারি করি দেখে তারা তাদের নিরাপত্তার স্বার্থে তারা এটা করতেছে। মেক সেন্স। আমরা তাদের সাথে খবরদারি করলে হয়তো তারা এটা করবে, তাদের নিরাপত্তা নিয়ে তারা ভাবে না। তাহলে আমাদের খবরদারি করা বন্ধ করতে হবে আমাদের, তারপর আমরা এই কথা বলতে পারি যে তোমরা নিউক্লিয়ার ওয়েপন বানায় না। কিন্তু আমরা খবরদারি করে বলবো তোমরা বানাইতে পারবা না, এটা একটা হিপোক্রেসি। এই ধরনের কথা কারো পক্ষে বলা সম্ভব? যে কারণে সে পাড়ায় ছিল লেগেসি মিডিয়াতে এবং ডেমোক্রেট এবং রিপাবলিকানদের কাছে। এবং আরেকবার বলি, সে অনলাইন মিডিয়াতে গত 4 বছর খালি টুলসি গ্যাবার্ড সবখানে দেখছি। না, টুলসি গ্যাবার্ডের কি কোনো প্রবলেমেটিক পজিশন নাই? অবশ্যই আছে, সবার আছে। এই যে ববি কেনেডির কথা বললাম, জন এফ কেনেডি, হ্যাঁ আমি বলছি জন এফ কেনেডির ভাতিজা আর কি, RFK জুনিয়র। ববি কেনেডি হইতেছে বার্নি স্যান্ডার্সের পর, বার্নি স্যান্ডার্স 2, মানে বার্নি স্যান্ডার্সের পর এইরকম মানে মন প্রাণ উজাড় করে সাপোর্ট করার মতো ক্যান্ডিডেট আর ছিল ববি কেনেডি। কিন্তু ওর একটা প্রবলেমেটিক পজিশন, এটা এমনই প্রবলেমেটিক, এটা আসলে মাফ করার মতোই না। সে ইসরায়েল প্যালেস্তাইন ইস্যুতে তার অবস্থা, ববি কেনেডি কিন্তু ইহুদি জু, ইসরায়েল প্যালেস্তাইন ইস্যুতে তার অবস্থান এমন আনরিজনেবল, এটা বিশ্বাস করা কঠিন যে একটা রিজনেবল মানুষ, আদারওয়াইজ এত রিজনেবল একটা মানুষ, এত সে একটা ইস্যুতে এমন কেন? সে তার কোনো মিডল গ্রাউন্ডও নাই, কোনো না সে একেবারে বাট ইয়েরা পারলে যে এটি ভাষায় কথা বলে আর কি, যে প্যালেস্তানিয়ানরা হইতেছে অ্যানিমাল, পারলে এই ভাষায় কথা বলে অলমোস্ট, এই পরিমাণ ব্লাইন্ডেড সে। আই ক্যান নট মেক সেন্স অফ ইট যে একটা রিজনেবল মানুষ আর্ট ধরতে একটা জায়গায় সেরকম কেমন ব্লাইন্ডেড হয়ে যায়। তো যে কারণে আমি ফেসবুকে লিখছিলাম আজকে থেকে অনেক বছর আগে, 1-1.5 বছর আগে, যখন ববি কেনেডি, যখন ও কিন্তু ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ফাইট করতেছিল ববি কেনেডি, তো ওর পিছনে আবার বার্নির পেছনে যেরকম লেগে গেছিল, আলোচনা করছি কয়েক পর্ব আগে, ওর পিছনে এরকম করে পুরো ডেমোক্রেটিক পার্টি লেগে গেছে। পরে সে ড্রপ আউট করে প্রথম ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কিছুদিন ফাইট করছে। তারপর মানে ইন্ডিপেন্ডেন্ট সবাই ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টিকে ভোট দিবে, পরে সে ড্রপ আউট করে ট্রাম্পকে সাপোর্ট করছে। এখন ট্রাম্প এই জন্য ওকে নিয়োগ দিছে। Everyone wanted a selfie with the man of the hour, whose nomination by Trump to lead the Department of Health and Human Services is causing an uproar. Frankly, I find it chilling. Many doctors are up in arms. They say he's a vaccine skeptic with no expertise in medicine or science. Significant concerns, horror even. Somebody said to me today, I can't think of any single individual who'd be more damaging to public health than RFK. তো হাউ কাম এই ডেমোক্রেটরা সবাই রিপাবলিকান পার্টিতে যোগ দিচ্ছে, যারা প্রেসিডেন্সিয়াল কোনো খুচরা নেতা না, যারা প্রেসিডেন্ট পদে লড়াই করছে। এবং ববি কেনেডি বললাম, সে কিন্তু RFK মানে জন এফ কেনেডি যে অ্যাসাসিনেটেড হয়েছে, জন এফ কেনেডি গুলি করে যে মারছিল, জন এফ কেনেডি আমেরিকার অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট, জন এফ কেনেডির ভাতিজা সে। তো হাউ কাম এত বড় বড় ডেমোক্রেটিক পার্টির নেতারা হচ্ছে রিপাবলিকান পার্টিতে এসে জয়েন করছে, ট্রাম্পের ক্যাবিনেটে স্থান পাচ্ছে? এটা তো বুঝতে পারছেন, একটা কঠিন ভজঘট অবস্থা, পুরোটা ব্যাখ্যা করা অনেক সময় সাপেক্ষ। কিন্তু আমি যে পয়েন্টটা আলোচনা করতে চাচ্ছি, যে এরা যে কি পরিমাণ প্রগ্রেসিভ এবং ইন্ডিপেন্ডেন্ট, কল্পনাতীত। এদের এরকম আরেকটা এই মুহূর্তে খুঁজে পাবেন না আপনি আমেরিকাতে। এদেরকে নিয়ে কি ফেসবুকের মধ্যে এসে এসকে ওমর শরীফ কি ঘোড়ার ডিমের এক বিশাল রচনা নামাই ফেলছে। কে এই তুলসি গ্যাবার্ড? সে ভারতের সাথে সে ইসকনের সাথে সে ন্যাশনাল ইন্টেলিজেন্স, ন্যাশনাল সিকিউরিটির সে চিফ হয়েছে, তার মানে এখন বাংলাদেশে তাকে ন্যাশনাল সিকিউরিটি চিফ ট্রাম্প এই কারণে করছে, যেটা আলোচনা অতীতে করছি নির্বাচনের আগে, যে ট্রাম্প হইতেছে একটা অ্যান্টাই ওয়ার ক্যান্ডিডেট। সে যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না, সে আমেরিকার ইন্টারেস্টে কাজ করতে চায়, সে ক্ষমতা আসলে যুদ্ধ থামাবে, এগুলো বলছি। ট্রাম্পেরও অনেক আনরিজনেবল অবস্থান আছে, যেমন ইসরায়েল প্যালেস্তাইন ইস্যুতে সে কী ভূমিকা নিবে, বা একটু আমি মনে ভাবতেছি যে সে একটু ওই জায়গাতে আবার একটু তার ক্র্যাক টাইপের। কিন্তু ওভারঅল স্পিকিং, আপনি তো খালি আপনার পছন্দের একটার সাথে না মিললে আপনি পুরো বাতিল করে দিবেন, তাহলে তো দুনিয়া থেমে যাবে আপনার। এক কোটিবার আমরা আলোচনা করছি যে ট্রাম্পকে যারা ভোট দেয় সবাই কি রেসিস্ট। ট্রাম্পের হয়তো 2টা জিনিস তাদের পছন্দ না, আর 50টা জিনিসের সাথে তারা একমত। এখন কি করবে তাহলে? তারা ট্রাম্পকে ভোট দিবে না, কাকে ভোট দিবে? ওই যার সাথে আরো 89টা দ্বিমত তাকেই ভোট না। আমরা সবাই এইভাবে ডিসিশন নেই লাইফে, একটা ব্যালেন্স করি যে আমরা বৃহত্তর স্বার্থে ওই 2-1টা ইগনোর করে তারপর ক্যান্ডিডেট পিক করি। সো ববি কেনেডির কথা বললাম, ওর একটাই যে ইসরায়েলের ব্যাপারে অবস্থান এমন প্রবলেমেটিক যে আমি এখনও শিওর না আমি ওকে সাপোর্ট করতে পারি কিনা, কারণ এইরকম প্রবলেমেটিক। কিন্তু তারপরও এই একটার জন্য তো আমি ও সকল কিছু বাদ দিয়ে দিলে তো তাহলে আর দুনিয়াতে টেকা যাবে না। তারপর এই যে টুলসি গ্যাবার্ড, হ্যাঁ সে হইতেছে ইয়ের সাথে কি বলে জানি, মোদির সাথে ওর সুসম্পর্ক, বা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক, বা সে ইসকন সাপোর্ট করে। সো ফাকিং হোয়াট, তাতে কি আসছে গেছে?
ইসকন যারা এখানকার সেকেন্ড জেনারেশন বা মানে ফার্স্ট জেনারেশন কিড যারা মানে যাদের লেগেসি বাংলাদেশ থেকে আসছে বা ইন্ডিয়ান, আপনি দেখবেন আর কি যারা এখানে মানে যারা আমেরিকা আছে বা ইয়েতে আছে তারা জানবে বা যদি ফলো করেন যে তাদের একটা রোমান্টিক ফিলিং থাকে তাদের ওই দেশের প্রতি, যে হারে ওই দেশটা আমার বাবা মা ওই দেশ থেকে আসছে, ওই দেশের কালচারটা আমি ওখানে বিলং করি, মানে তাদের একটা রোমান্টিসিজম কাজ করে। এবং এদের সাথে এই রোমান্টিক এইগুলোকে পাইলে আমি কখনো এটা বলবো যে এত যদি রোমান্টিক লাগে তাহলে চলে যাও তোমার ওই দেশে গিয়ে থাকো। ওই দেশ যদি এত রোমান্টিক হতো তাহলে তোমার বাবা মা কেন ওই দেশ ছেড়ে এই দেশে আসছে? হ্যাঁ, কোনো একটা কারণ তো আসছে। বিদেশে বসে বসে রোমান্টিসিজম মারাবা না। ওইসব দেশে এগুলো বাসের উপযোগী দেশ না, বিধাই তোমার বাবা মা পালায় আসছে। সো এরা তো আসলে ওই দেশের এই বিদেশে বসে ভালো দিকটা দেখে, খারাপ দিকটা দেখে না, রাইট? তারা ওখানে সাফারিং, তারা ওইগুলো স্ট্রাগল ওইগুলো জানে না, এখানে বসে বসে। তো যে কারণে আমি বাঙালি যেগুলো বলে হ্যাঁ বিদেশে এসে হারে বাংলাদেশের জন্য পরাণ পুড়ে যাচ্ছে, কি জানি খিচুড়ি খাইতে ইচ্ছে করতেছে, তখন বলি যা বাংলাদেশে যান, আপনি বাংলাদেশে জানতে হলে আপনাকে কে বাধ্য করছে থাকতে? না ওইটা বলে আবার আরে কি বলেন, বাংলাদেশে গিয়ে থাকবো না, থাকার কথা বলতেছি না, বিদেশে বসে দুঃখ বিলাস করতেছি। যাও, তো এদের একটা রোমান্টিক ফিলিং ইদার থাকে অথবা দেখায়। সো বাঙালি যেগুলো বিদেশে থাকে এগুলো দেখায়, আর যারা ফার্স্ট জেনারেশন কিড তাদের রিয়েলি থাকে, কারণ এখন তারা ওইসব দেশে সাফারিং কখনো ফিল করে নাই। সো টুলসি গ্যাবার্ডের মতো যারা ফার্স্ট জেনারেশন কিড তাদের একটা এরকম থাকে যে ওই দেশের কালচার, ওই দেশের এগুলার ব্যাপারে একটা ফিলিং। ইট ডাজন্ট মিন মাচ, লাইক এটা ডাজন্ট, এইটার এইগুলারে দেখায় ফুলায় ফাপায় তুলসি গ্যাবার্ড কি জানি একটা সে ভারতে এসে ইসকন করে, গেরুয়া পার্টি করে, কি যে রচনা না পাইলে ভদ্রলোক। তো এদের হয়েছে কি সমস্যা, এদের যেটা আমি বলি যে দলকারা যেগুলো এগুলো হইতেছে এদের 16 বা 100 ভাগ 16 ওদের সাথে মিলতে হবে। এদের যারা সাপোর্ট করে সে তার মতো দলকানা না হওয়া পর্যন্ত এদের শান্তি লাগবে না। তার মতো একেবারে কানা কাঠের চশমা চোখে, খালি কিছু দেখবে না, খালি নিজের দল দেখবে, এরকম না হওয়া পর্যন্ত এদের মন ভরে না। টুলসি গ্যাবার্ডের মতো একটা প্রগ্রেসিভ, একটা ইন্ডিপেন্ডেন্ট, যে ইন্টারনেট গত 4 বছর ধরে কাঁপাইলো, সবাই যাকে মাথায় নিয়ে লাফাইলো নাচলো, সে কিন্তু একজন ভেটেরান, সাবেক মানে ভেটেরান আর কি, সাবেক সার্ভিস মেম্বার ছিল, সে ডেপ্লয়েড ছিল। তো সে এগুলো বলতো হেঁটে যে আমি যুদ্ধক্ষেত্রে ছিলাম, আমি দেখছি যুদ্ধ কত ভয়াবহ, যারা পাঠায় তারা তো জানে না যুদ্ধের ব্যাপারে, আমি জানি। সো সে কঠিনভাবে অ্যান্টাই ওয়ার, যেই কারণে তাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে নিয়োগ দিয়েছে ট্রাম্প। কারণ ট্রাম্প হইতেছে এগেন এইসব মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তারপর ডিপ স্টেট, তারপর সিআইএ, তারপর এই যেগুলো যে ট্রাম্পকে জেকে ধরে এসে, যেটা আমি আলোচনা করছি যখন ট্রাম্পকে নিয়ে আলোচনা করছি, যে এইগুলো সে জেকে ধরে ট্রাম্পকে, এবং ট্রাম্প এই এদের সাথে কুলে উঠতে পারে না, কারণ এগুলো সব ক্যারিয়ার পলিটিশিয়ান, ডিপ স্টেট, এগুলো বাটপার সব। এগুলোকে ট্যাকেল করার জন্য এবার ট্রাম্প এমন লোক নিয়োগ দিচ্ছে টুলসি গ্যাবার্ড, যা নিয়ে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের এগুলো ট্যাকেল করা যায়, যে অ্যান্টাই ওয়ার পজিশন। তারপর এই যে ন্যাশনাল হেলথ অ্যান্ড ইয়ার যে নিয়োগ দিচ্ছে ববি কেনেডি, এটার কারণ হচ্ছে এটার বিশাল ব্যাকগ্রাউন্ড আছে। যারা আমেরিকান পলিটিক্স ফলো করেন তারা জানবেন, নাইলে আরও এক রাত এটা ব্যাখ্যা করতে হবে কেন যেটা বলা হয় ববি কেনেডিকে সে হইতেছে অ্যান্টি ভ্যাক্স, তারপর সে ভ্যাকসিন বিলিভ করে না, এগুলো গুজব, অপপ্রচার, ডেমোক্রেটিক পার্টির বদমাশগুলোর অপপ্রচার। তো এই কারণে কি নিয়োগ দিছে, কারণ সে তার বিশাল ব্যাপার আছে যে ফার্মাসিউটিক্যাল যারা কোম্পানি আছে তারা টাকা পয়সা দেয় সরকারকে দিয়ে, তারা নানানভাবে পলিসি করে। এবং যে কোভিডে সবচেয়ে বড় আলোচনা হয়েছে ববি কেনেডিকে, কোভিডের সময় সে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করছে কোভিডের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় এগুলোর কী ট্রায়ালের মধ্য দিয়ে আসছে, এবং ভ্যাকসিন কোম্পানিগুলোর বিরুদ্ধে কখনো মামলা করা যাবে না, এরকম একটা আইন করছে আমেরিকাতে। সেই আইন করার পর আগে ছিল হইতেছে 3টা না 4টা হইতেছে ভ্যাকসিন ম্যান্ডেটরি ছিল না কি জানি, এখন 70টা না কটা এরকম। সেগুলো নিয়ে অনেক কথা বলে ববি কেনেডি, যেগুলোর পেছনে ইন্টারেস্ট আছে কিনা। তো এটা তো কোনো রিজনেবল কথা, এগুলো কোনো ডেমোক্রেট এবং রিপাবলিকান এগুলো কেউ এসব কথা বলে না, এগুলো টাকা খেয়ে মুখ বন্ধ, যে কারণে এদেরকে প্রগ্রেসিভ এবং ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। সো ববি কেনেডি ওরকম লোক দেখে ববি কেনেডিকে নিয়োগ দিছে হইতেছে ট্রাম্প, জানি এগুলোকে ফাইট করতে পারে। তারপর তুলসি গ্যাবার্ডকে এই কারণে নিয়োগ দিছে যে সে হইতেছে অ্যান্টাই ওয়ার ক্যান্ডিডেট, সে প্রগ্রেসিভ, সে ভদ্রমহিলা, রিজনেবল পজিশন। হ্যাঁ, দু একটা প্রবলেমেটিক পজিশন থাকতে পারে, এইগুলোর টাইনা লেজ বের করে যে কি এগুলো, এই যে কারণে বলে আর কি যে আপনাদেরকে আমার এটা খুব দুঃখ এবং হতাশা লাগে যে আপনারা যে কেমনে আপনাদেরকে এইসব গুজববাজদের কাছ থেকে দূরে রাখা যায়, এই অনলাইনের এগুলোর কাছ থেকে আপনারা একদম পচে যাচ্ছে। এবং আমার সবচেয়ে দুঃখের লাগে যে এটা চোখের সামনে দেখতে যে বাংলাদেশের যেই ডিসকোর্সটা অনলাইন অফলাইন, এটা এত পচা গন্ধময়। দেখেন, পৃথিবীতে কোনো কিছুই কিন্তু অ্যাবসলিউটলি ভালো না। আমেরিকা থেকে এই সমস্যা নেই, আমেরিকার সোশ্যাল কালচার ডিসকোর্স হাজারটা, এখানের মধ্যে যেই রকম পাগলামি ছাগলামি চলে অনেক ক্ষেত্রে অনেক বিষয় নিয়ে, কিন্তু স্টিল ওইটা আমার কাছে ক্রেজি লাগে না আমার কাছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ক্রেজির মতোই, কিন্তু স্টিল ওটা ন্যাভিগেট করা সম্ভব। বাঙালি এমন পরিমাণ পচা কালচার, এটা ন্যাভিগেট করা সম্ভব, এটা একটা ইম্পসিবল কালচার। এটা একটা আমি তো চেষ্টা করি এগুলোকে বারবার করে গালবন্ধ করে পয়েন্ট আউট করে আপনাদেরকে এদের ইয়েটা ভাঙার চেষ্টা করি যে এই বাবলার মধ্যে ঢুকবেন না কানা, এই দলকানাগুলার। কারণ যতদিন পর্যন্ত সমাজ এরকম কানা দিয়ে ভর্তি থাকবে এই সমাজে কোনো পরিবর্তন আসবে না। যখন এই সমাজে ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমেরিকাতে সুইং ভোটার, যারা ক্ষমতা পরিবর্তন করে, এবং বাংলাদেশে আমি শিওর এরকম প্রচুর মানুষ আছে যারা সুইং ভোটার, যারা ক্ষমতা পরিবর্তন করে, আমি মূলত তাদের জন্যই কথা বলি। এর তো আই বিলিভ হোপ ইজ প্রিটি অ্যাপারেন্ট যে যত বাংলাদেশের ইউটিউবারগুলো আছে রাজনীতি নিয়ে কথা বলে, এরা এদের বেস, এদের দলকানা একটা কিছু ইয়ে বানাইছে, অডিয়েন্স বানাইছে, গুজববাজ, এগুলোকে খুশি করার জন্য বলে।
আর আমি কথা বলি হচ্ছে যে কোয়াইট সুইং ভোটার গ্রুপটা, যাদের কোনো দল নাই, যারা চুপচাপ আলোচনা শুনে, তাদের জন্য কথা বলি। যাই হোক, তুলসী গ্যাবার্ডকে নিয়ে যেটা বলতেছিলাম, যেসব এগুলোতে কাম না দিই, যে তুলসী গ্যাবার্ডের কিছু প্রবলেমেটিক দিক সাইড থাকতে পারে, এবং তুলসী গ্যাবার্ড যেহেতু একজন ইন্ডিয়ান, সে হিন্দু, বাই রিলিজিয়ান সে হিন্দু অ্যান্ড স্টাফ, সো তার কিছু জিনিস পাওয়া যাবে ইন্ডিয়ার সাথে। এগুলোকে দেখায় ফুলায় ফাঁপায়, যেটা তার মূল পরিচয়, যেটা মূল যেই কারণে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা তার মূল, সেটাকে হয়তো কোনো আলাপ আলোচনায় নাই। সে মোদির সাথে করছে, কি করছে নাকি ঘোড়ার ডিম এগুলা। এই যে শেখ হাসিনার সাথে দেখা হয়েছে যখন ইউকের প্রধানমন্ত্রী, কি নাম, ওই যে ঋষি সুনাক, কিন্তু বসে শেখ হাসিনার পারলে পায়ে ধরে সালাম করে। তারপর ইমানুয়েল মাখো যখন আসছে, শেখ হাসিনার হাতে চুমাইতেছে রীতিমতো। তারপর বাইডেন তো একদম সেলফি টেলফি। তার মানে কি তারা শেখ হাসিনাকে পছন্দ করে? এরা তো শেখ হাসিনাকে ডিক্টেটর হিসেবে জানে। তাদের ন্যাশনাল ইন্টারেস্টের প্রয়োজনে ছাড় দিছে। যদি ন্যাশনাল ইন্টারেস্টের প্রয়োজন পড়তো তাহলে ক্যাক করে ধরতো। সো সামনাসামনি বললে মানুষ ভদ্রতা দেখে অনেক আচরণ করে। তুলসী গ্যাবার্ড ইন্ডিয়ার প্রতি তার একটা ভালো লাগা ভালোবাসা আছে। তারপর সেখানে হইতেছে কি জানে মোদি এখন সেই দেশের প্রধানমন্ত্রী, সে নাইস আচরণ দেখায়। ডাজন্ট মিন এনিথিং নেসারালি যে তার মানে সে গেরুয়া পার্টি, তার মানে সে ইসকন, তার মানে সে কি বলে যে মানে খারাপ লোক, সে অ্যান্টাই প্রগ্রেসিভ। না, সে বরং 100% তার উল্টাটা সে। তো যাই হোক, এই জন্য এইসব গুজববাজিত কথা না দিয়ে আমরা যদি আমাদের আলোচনায় ফিরে আসি, সেটা হচ্ছে তুলসী গ্যাবার্ডকে যে পিক করা হয়েছে, এটা লাইক বেস্ট পিক। যেগুলা এস্টাবলিশমেন্ট, এগুলার তো পাছা যেই পরিমাণ জ্বলতেছে, বাবারে বাবা, ফাটাই ফেলতেছে ডেমোক্রেট এবং এস্টাবলিশমেন্টগুলো, পাছা ফাটাই, এবং মিডিয়া টিডিয়া মিলে ফাটাই ফেলতেছে। তুলসী গ্যাবার্ডকে কেন পিক করা হয়েছে? কারণ আমেরিকার যুদ্ধবাজ বদমাশগুলোর যুদ্ধ আর করতে পারবে না এই জন্যে। সো তুলসী হচ্ছে বেস্ট পিক এই পজিশনের জন্যে। এবং এটার একটা ব্যাগেজ, তার কিছু কিছু দিক আছে যেগুলোর সাথে আমরা একমত না দ্বিমত। হোপফুলি সেগুলো কোনো ইস্যু হয়ে দাঁড়াবে না, যেমন ইসরায়েল ইস্যু, প্যালেস্টাইন ইস্যু, বা কিছু ইস্যু আছে যেগুলোতে তার অবস্থান কাইন্ড অফ খোলাটে, রাইট? যেমন বললাম যে আমেরিকার হেজিমনি বা ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে তার ক্লিয়ার কাট অবস্থান, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এর মধ্যে তার মানে তো এই না যে সেই সব থেমে যাচ্ছে। আমেরিকার এগুলো চলতেই থাকবে, হয়তো মাত্রা কমে আসবে। তো মাত্রা কমে আসলেও যে কয়েকটা চালু থাকবে, তার মধ্যে একটা হইতে পারে ইসরায়েলকে তাল দেয়া, ওইটার একটা ভয়াবহ সম্ভাবনা আছে আর কি। কিন্তু কিছু করার নাই, আমাদেরকে বৃহত্তর স্বার্থে করতে হবে আর কি। সো তুলসী গ্যাবার্ড আশা যেটা হয়েছে, যে হোপফুলি যে অন্য দেশে গিয়ে খোঁচাখুচি করা, এটা কমবে আমেরিকার, যেটা ট্রাম্পও আগ্রহী না। সো ট্রাম্পও আগ্রহী না, কিন্তু ট্রাম্পের যদি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির যে হেড যদি অন্য কাউকে পিক করতো, যে আবার এই খোঁচা মারানি, তাহলে তো আবার ট্রাম্পও খোঁচায় লাফাইতো। কিন্তু এখন যেহেতু দুইজনই পড়ছে একই রকম, তুলসী গ্যাবার্ডও অ্যান্টাই ওয়ার, অন্য দেশের রেজিম চেঞ্জের বিরুদ্ধে, অন্য দেশে গিয়ে খোঁচাখুচি করার বিরুদ্ধে, তাইলে বরং এটা আমাদের সেলিব্রেট করা উচিত যে তার মানে বাংলাদেশের সরকার, যেহেতু সরকার, এটাকে হইতেছে নিয়ে যে মানে বাংলাদেশে এসে খোঁচাখুচি করে কেন? শেখ হাসিনাকে সাপোর্ট দেওয়া হোক, বা শেখ হাসিনাকে বিতাড়িত করা হোক, বা ইউনুসকে সাপোর্ট দেওয়া হোক, বা ইউনুসকে সরানোর চেষ্টা করা হোক, এগুলো সব করা হয় জিওপলিটিক্যাল স্বার্থে। মোস্টলি চায়না, ইন্ডিয়া এগুলোর সাথে মিলেমিশে সেখানকার যে ডাইনামিক, সেটাকে ট্যাকেল করার জন্য। কিন্তু ট্রাম্প এবং তুলসী গ্যাবার্ড সেই ডাইনামিক ঘুরে ঘুরে সারা পৃথিবীতে ট্যাকেল করা ইন্টারেস্টেড না। সো বরং তারা আশায় বরং বাংলাদেশের জন্য ভালো হয়েছে যে হোপফুলি তারা এখানে ঘাটাঘাটি করতে আসবে না, বাংলাদেশকে বাংলাদেশের মতো অপারেট করতে দিবে। সেটাই আমরা চাই। এগুলো সব কিছু বাদ দিয়ে কি ঘোড়ার ডিমের কি ইসকন মিসকন বইলা বেড়াইতেছে এই গুজববাদগুলা।